যবে থেকে ডাব্লিউডাব্লিউই ট্রিপল এ প্রমোশনকে কিনেছে তবে থেকে ডাব্লিউডাব্লিউর মেক্সিকানদের প্রতি ভালোবাসা একটু বেশিই বেড়ে গেছে। কারণ তোমরা দেখো এখন যারা চ্যাম্পিয়ন আছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মেক্সিকান। তোমরা যদি এল গ্রান্ডে আমেরিকানোকে কেফেবে মেক্সিকান ধরো তাহলে সে এখন হয়ে গেছে ব্র্যান্ড নিউ ডাব্লিউডাব্লিউ স্পিড চ্যাম্পিয়ন। আমাদের ডমিনিক মিস্টেরিও যেও কিনা মেক্সিকান, সে এখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। জালিনা ভেগা এখন ওমেন্সদের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। এমনকি পেন্টাও একটা অপরচুনিটি পেতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর জানা যাচ্ছে অ্যালবার্টো ড্যালেরিওকেও ডাব্লিউডাব্লিউ নিজেদের কোম্পানিতে আবার নিয়ে চলে এসেছে। এবার এই অ্যালবার্টো ড্যালেরিওকে নিয়ে মানে অতীতে অনেক কন্ট্রোভার্সি ছিল, কিন্তু অ্যালবার্টো ড্যালেরিও যেহেতু ট্রিপল এর সাথে যুক্ত ছিল তো সে অটোমেটিকলি ডাব্লিউডাব্লিউর আন্ডারে পড়েই যেত। আর এখন জানা যাচ্ছে ডাব্লিউডাব্লিউ অ্যালবার্টো ড্যালেরিওকেও সাইন করে ফেলেছে, আর খুব তাড়াতাড়ি হয়তো অ্যালবার্টো ড্যালেরিওকেও ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে। এবার আমরা যেমন জানি যে মানি ইন দ্য ব্যাংকের সাথে ডাব্লিউডাব্লিউর আর একটা ইভেন্ট হবে যার নাম হচ্ছে ওয়ার্ল্ডস কোলাইড, যেখানে এনএক্সটি আর ট্রিপল এ এরা আর কি হেড টু হেড আসবে। এবার ওইখানেই হয়তো এদের ব্যবহার করা যেতে পারে, কিন্তু যাই হোক না কেন মেক্সিকান সুপারস্টারদের ভাগ্য হঠাৎ করেই খুলে গেছে। কিন্তু যাই হোক, সেটা আজকের মেন বিষয় না। আজকের মেন বিষয় হলো আজকের র। কারণ একদিকে যেমন স্ম্যাকডাউন, যেটা দেখলে রিভিউ বানাতে ইচ্ছা করে না, তেমন তার উল্টো দিকে র, যে প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ব্যাঙ্গার এপিসোড দিয়ে চলেছে। এবার এটা নেটফ্লিক্সের প্রভাবও হতে পারে, বা ডাব্লিউডাব্লিউ হয়তো রকে একটু বেশি ভালো নজরে দেখছে আর স্ম্যাকডাউনকে পুরোপুরি ভুলে গেছে, এটাও হতে পারে। কারণ সত্যি স্ম্যাকডাউনের দিন খুবই বাজে চলছে। তো আজকে রতে কী কী হলো সেটা নিয়ে কথা হবে ভিডিওতে, তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন দ্য মেন ইভেন্ট জে উসোকে দিয়ে আজকের র শুরু হয়েছিল, যেখানে জে উসো সবার সাথে ইট ইট করতে করতে আসছিল। তারপর সে রিঙে গেল, তার মিউজিক বন্ধ হলো, সবাই আবার ওয়ান মোর টাইম বলে চ্যান্ট করলো, আবার মিউজিক চালু হলো, আবার সে ইট করলো। আর তারপর সে কিছু বলতে যাচ্ছিল, তখন তাকে ইন্টারাপ্ট করলো পল হেমন। আর পল হেমন যখন জেউসের কাছে আসলো তখন জেউসো বললো, তো দম আছে বটে, কারণ তুই আমার ফ্যামিলির সাথে ওইসব কাজকর্ম করে আবার তুই আমার সামনে রিঙে এসেছিস এরকম বিট্রে করে আমার ফ্যামিলিকে। তখন পল হেমন বলেছে, বিট্রের কথা কে বলছে শোনো, কারণ আমরা জানি যে জেউসো রোমান রিংসকে বিট্রে করেছিল একটা সময়। তো পল হেমন তারপর জেউসোকে এক্সপ্লেন করে যে সে যেটা করেছে সেটা সে কেন করেছে। তো পল হেমন বলে যে সিএম পাঙ্ক পল হেমনকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছিল যেখানে পল হেমন আর কি ফেসে গেছিলো, যে সে তার বেস্ট ফ্রেন্ডকে চুজ করবে নাকি তার ট্রাইবাল চিফকে চুজ করবে। আর রোমান রিংসের কথা যদি বলি, তাহলে রোমান রিংস কী ভেবেছিল যে আমি সিএম পাঙ্কের সাথে আছি বলে আমি সিএম পাঙ্কে সব সিক্রেট বলে দেবো ব্লাড লাইনের? না, কারণ আমি ব্লাড লাইনকে নিজের হাতে 4 বছর ধরে তৈরি করেছি। আর আমি রোমান রিংসের সাথে 1316 দিন চ্যাম্পিয়ন ছিলাম, আর তারপর শেষে চ্যাম্পিয়নশিপটা হেরে গেল, সেটা কি আমার দোষ? আর আমি কেন সিএম পাঙ্ককে সব সিক্রেট বলতে যাব? আমি সিএম পাঙ্কের সাথে ছিলাম কারণ যখন রোমান রিংস রেসলিং বিজনেসেও আসেনি তখন আমি আমার বেস্ট ফ্রেন্ড সিএম পাঙ্ককে একটা কথা দিয়েছিলাম যে যদি সে রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করে তাহলে তার সেই স্বপ্ন পূরণে আমি তার সাথে থাকবো। আমি শুধু সেই কাজটাই করতে গেছিলাম। আর রোমান রিংস কী করেছে, রোমান রিংস যখন রেসলমেনিয়ায় হেরে গেল তখন রোমান রিংস ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আর তাকে দেখাই গেল না। আর সে আমাকে কাদের সাথে ছেড়ে গেল? সে আমাকে ছেড়ে গেল সোলো সিকাওয়া আর টঙ্গান্সদের সাথে, যারা কিনা আমাকে টেবিলের থ্রু একটা পাওয়ার বোম মারলো। আর রোমান রিংস তখন আমাকে বাঁচাতেও আসেনি। রোমান রিংস পরে এলো, কিন্তু কেন এলো? সে আমার জন্য আসেনি, সে এসেছিলো তার উলা ফালা ফেরত নিতে। তো এই কারণে মানে আর কি এক্সপ্লেন করে পল হেমন যে কেন সে আর কি বিট্রে করেছে। আর পল হেমন বলে, এত কিছুর পরেও সবসময় লোক আমাকেই দোষ দেয় যে আমি নাকি দোষী, আমি নাকি ভুল, আমি নাকি ভিলেন, কিন্তু এখানে আমি ভিলেন না, এখানে আমি হলাম ঠিক। তো জেউসো বলে ঠিক আছে মানলাম, কিন্তু এইসবের সাথে আমার কি সম্পর্ক, মানে আমি কি করবো এসব জেনে? তখন আর কি পল হেমন বলল যে হ্যাঁ এটা ঠিক, তুই এসব জেনে কিছু করবি না, কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা হলো ব্রন ব্রিকারকে নেওয়া আমাদের স্টেপ 1 ছিল, আর এখন আমরা বাড়তে চলেছি স্টেপ 2তে, যেটা হলো এই চ্যাম্পিয়নশিপটাকে নেওয়া। আর আজকে আমি তোকে একটা ফেভার করতে চলেছি, আর তুই জানিস ফেভার কিভাবে কাজ করে। তো আমি তোকে একটা ফেভার করতে পারি, আমি তোকে মুখের উপর বলতে চাই যে সেথ রলিন্স এই চ্যাম্পিয়নশিপটার জন্য আসবে, কিন্তু তুই যেহেতু এখন চ্যাম্পিয়ন আমি তোকে একটা সুযোগ দিলাম যে তুই একটা জায়গা ঠিক কর, তুই একটা সময় ঠিক কর যেই সময় কিনা সেথ রলিন্স তোর থেকে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নিতে পারবে। তো জেউসও বলে আচ্ছা, তো আমি জায়গা ঠিক করব, আমি সময় ঠিক করবো, আর আমি যখনই বলবো সেথ রলিন্স তখনই আমার থেকে চ্যাম্পিয়নশিপটা নিতে আসবে। ঠিক আছে, তাহলে আজ রাতেই হয়ে যাক একটা ম্যাচ। তো এই বলে আর কি জেউসো মানে সেথ রলিন্সকে একটা চ্যালেঞ্জ করে দেয়, বা সেথ রলিন্সের চ্যালেঞ্জকে আজকের রয়ের জন্য অ্যাকসেপ্ট করে নেয়। আর পরে আমরা দেখতে পাই আজকের রয়ের মেন ইভেন্টের জন্য এই ম্যাচটা
আর কি অফিসিয়ালও হয়ে যায়। আর তারপর পল হেমন ব্যাকস্টেজে গিয়ে সেথ রলিন্সকে বলে যে আমাদের জালে যে ওসো পা দিয়েছে। আর তারপর সে ব্রন ব্রেকারকে বোঝাতে লাগে যে কীভাবে এই সব কিছু ওয়ার্ক করে আর কেন সেথ রলিন্সের চ্যাম্পিয়নশিপটা চাই আর কীভাবে জেউসো এখন জেউসোর ফোকাস এখন লোগান পলের দিকে, কিন্তু সেথ রলিন্সের পুরো ফোকাস জেউসোর দিকে। তো এই সেথ রলিন্সই আজকে হতে চলেছে নিউ চ্যাম্পিয়ন। তো এইভাবে লোগান পলকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিয়ে আমাদের জেউস আর সেথ রলিন্সের উপর পুরো স্পটলাইট পড়ে যায়। তো যাই হোক, এরপর আমরা রয় পেন্টা ভার্সেস জেডি ম্যাকডোনার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। আর এটা হওয়ারই ছিল, কারণ আগের সপ্তাহে জেডি ম্যাকডোনা পেন্টার ম্যাচ ইন্টারফেয়ার করেছিল। এবার এই ম্যাচটার কথা আর কী বলবো, এই ম্যাচে যেমন বললাম মেক্সিকানদের প্রতি ডাব্লিউডাব্লিউর ভালোবাসা একটু বেশিই বেড়ে গেছে। তো পেন্টাকে আজকে পুরো সুপারম্যানের মতো দেখানো হয়েছে। পেন্টার ম্যাচে আজকে আমরা সবার প্রথমে জাজমেন্টের ইন্টারফিয়ারেন্স দেখি, যেখানে কাল্লিতো ইন্টারফেয়ার করে, ফিন ব্যালার ইন্টারফেয়ার করে, আর ফিন ব্যালার তো রেফারির চোখে ধরাও পড়ে যায়। আর তখন রেফারি কাল্লিতো আর ফিন ব্যালারকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু রেফারি যখন তাদেরকে বের করছিল তখন আমরা দেখতে পাই চ্যাট গেভিলও পেন্টাকে আর কি ডিস্ট্র্যাক্ট করতে চলে আসে। কিন্তু এত ডিস্ট্র্যাকশনের পরও পেন্টা আজকে একটা মেক্সিকান ড্রাইভার দিয়ে এই ম্যাচটাকে জিতে যায় আর জেডি ম্যাকডোনাকে হারিয়ে দেয়। আর পেন্টাই হতে চলেছে ব্যাকলেসের জন্য আমাদের ডমিনিক মিস্ট্রিওর অপোনেন্ট। তো দেখা যাক পেন্টা ব্র্যান্ড নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে পারে কিনা, কারণ এখন তো পেন্টা একটা আনরিয়াল মোমেন্টামে আছে। তো এরপর আমরা দেখতে পাই আমাদের অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালারকে। আর এমন বন্ধু থাকাচ্ছে, শত্রু থাকা অনেক ভালো, কারণ আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে গ্রেসন ওয়ালারের আজকে একটা 1-on-1 ম্যাচ পাওয়ার কথা ছিল, যেটা কিনা অস্টিন থিওরি অনেকদিন ধরে পাচ্ছিল না। তো যখন ব্যাকস্টেজে আমাদের অ্যাডাম পিয়ার্স গ্রেসন ওয়ালারকে জানায় যে তার অপোনেন্ট কে হতে চলেছে, তখন সে শুনে সেটা ভয় পেয়ে যায় আর খুব চালাকির সাথে তার ম্যাচটাকে কনভার্ট করে দেয় অস্টিন থিওরি ভার্সেস সেই অপোনেন্টটার ম্যাচে। এবার অপোনেন্টকে সেটা কিন্তু গ্রেসন ওয়ালার জানতো, কিন্তু অস্টিন থিওরির কাছে অপোনেন্ট সারপ্রাইজই ছিল। আর যখন অস্টিন থিওরি জানতে পারে তার অপোনেন্টকে, তখন দেখে যে সেখানে তার অপোনেন্ট হিসেবে বেরিয়ে আসছে দ্য কেল্টিক ওয়ারিয়ার সেমাস। তো হ্যাঁ, আজকে সেমাসেরও রতে আর কি রিটার্ন হয়ে গেছে, কিন্তু এটা জানা সত্ত্বেও গ্রেসন ওয়ালার অস্টিন থিওরিকে বলেনি, আর অস্টিন থিওরি পুরোপুরি আনপ্রিপেয়ার্ড ছিল। কিন্তু তবুও আমি বলবো অস্টিন থিওরি একটা ভালো ম্যাচ ডেলিভার করেছে সেমাসের এগেনস্টে। আর অনেক দিন পর অস্টিন থিওরিকে ইনরিংয়ে কম্পিট করতে দেখে সত্যিই ভালো লাগলো। এখন একটা সময় ছিল যখন আমরা অস্টিন থিওরিকে নেক্সট সুপারস্টার ভাবছিলাম, কিন্তু তারপর তো ট্রিপল এইচ অস্টিন থিওরির কী অবস্থা করেছে সেটা আমাদের সবার চোখের সামনেই হয়েছে। কিন্তু এখন আবার ধীরে ধীরে দেখে মনে হচ্ছে অস্টিন থিওরি ট্র্যাকে ফিরতে শুরু করেছে। তো আশা করি অস্টিন থিওরির কেরিয়ার এখান থেকে একটা ভালো দিকে এগাবে। আর অস্টিন থিওরি সত্যি যেই দিকে যাওয়ার দরকার বা যেই লেভেলটা পাওয়া দরকার, অস্টিন থিওরি একদিন সেই লেভেলটা পাবে। কিন্তু আজকে অস্টিন থিওরির জন্য দিনটা একদমই ভালো ছিল না, কারণ আজকে অস্টিন থিওরি জানতোই না যে তার অপোনেন্ট কে হবে, আর সে তার জন্য প্রিপেয়ারও করতে পারেনি। আর সেমাস আজকে রিটার্ন করার সাথে সাথে অস্টিন থিওরিকে একটা ব্রো কিক মেরে এই ম্যাচটাও জিততে চায়। কিন্তু যেমন বললাম, গ্রেসন ওয়ালারের মতো বন্ধু থাকাচ্ছে, শত্রু থাকা অনেক ভালো। এছাড়া আমরা বেকি লিঞ্চকেও দেখতে পাই। আর বেকি লিঞ্চ আজকে এক্সপ্লেন করতে এসেছিল যে সে যেটা করেছে সেটা সে কেন করেছে। সবার প্রথমে তো বেকি লিঞ্চ বেলির কথা বলে, আর বলে যে রাসেলমেনিয়ায় বেলির জায়গায় যখন বেকি লিঞ্চ বেরিয়ে এসেছিল তখন যে রিয়াকশনটা এসেছিল সেটা বেলি কখনোই আনতে পারতো না, কারণ বেলি হচ্ছে একটা গার্বেজ। আর সবাই যখন বেকি লিঞ্চকে বু করছিল তখন বেকি লিঞ্চ বলে যে তোরা আমাকে বু করছিস, তোদের তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি তোদের জন্য গার্বেজটাকে পরিষ্কার করেছি। আর বেলির দ্বারা কিছুই কখনো হবে না, কারণ বেলি কখনোই আমার স্পটে আসতে পারবে না, আর বেলি কখনোই একজন সুপারস্টার হতে পারবে না। আর আমি যে কাজগুলো করেছি সেগুলি একটা সুপারস্টার করে, যেটা বেলি কোনোদিনও হতে পারেনি আর কোনোদিনও হতে পারবে না। আর বেলি একটা গার্বেজ ছিল, গার্বেজই থাকবে, আর যাকে আমি পরিষ্কার করে রাসেলমেনিয়া থেকে সরিয়ে দিয়েছিলাম আর রাসেলমেনিয়াকে সেভ করেছিলাম। তারপর বেকি লিঞ্চ আসে লায়রা ভ্যালকাইরিয়ার কথায়, আর বেসিক্যালি সব ক্রেডিট নিজের কাছে নিতে চায় যে লায়রা ভ্যালকাইরিয়া আজকে যা হতে পেরেছে সেই সব নাকি বেকি লিঞ্চের জন্যই হতে পেরেছে। কিন্তু লায়রা ভ্যালকাইরিয়া তো এত সহজে সব ক্রেডিট বেকি লিঞ্চকে দেবে না। তো লায়রা ভ্যালকাইরিয়াও সেখানে বেরিয়ে আসে আর নিজেকে ডিফেন্ড করতে থাকে। আর তারপর বেকি লিঞ্চ আজ অব্দি যা যা কৃতিত্ব অর্জন করেছে সেগুলো একে একে গোনাতে থাকে। যে বেকি লিঞ্চ ফার্স্ট উমেন সুপারস্টার ছিল যে কিনা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করেছিল, ফার্স্ট উমেন ছিল যে কিনা রাসেলমেনিয়ায় ডাব্লিউডাব্লিউই উমেন্স চ্যাম্পিয়নশিপ জিতেছিল, ফার্স্ট উমেন ছিল যে কিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফার্স্ট ওমেন যে জিতেছে সে হলো লায়রা ভ্যালকাইরিয়া। আর হয়তো এটার জন্যই বেকি লিঞ্চ জেলাস ফিল করছে, আর এই জন্যই হয়তো বেকি লিঞ্চ যেহেতু ফার্স্ট এবার হতে পারেনি এটাই বেকি লিঞ্চের হয়তো রাগ, আর সেই কারণেই হয়তো বেকি লিঞ্চ তার উপর অ্যাটাক করেছে। এইসব বলতে বলতে আমরা দেখি যে তাদের মধ্যে একটা ব্রল শুরু হয়ে যায়। আর এই ব্রলে আজকে সারপ্রাইজিংলি লায়রা ভ্যালকাইরিয়া স্ট্যান্ড টল করে, কারণ বেকি লিঞ্চ যখন তাকে ম্যান হ্যান্ডেল স্ল্যাম দিতে যায় তখন সেইটাকে রিভার্স করে আজকে লায়রা ভ্যালকাইরিয়া বেকি লিঞ্চের উপর স্ট্যান্ড টল করে আর তার চ্যাম্পিয়নশিপ রেইজ করতে থাকে। তো আর মাত্র এক সপ্তাহ বাকি ব্যাকল্যাশের জন্য,
কিছু কি মানে যাকে বলে মোড় পরিবর্তন হতে পারে চ্যাম্পিয়নশিপটা, হ্যান্ড চেঞ্জ কি করতে পারে চ্যাম্পিয়নশিপটা, এইটা এবার দেখা ইন্টারেস্টিং হয়ে গেছে। তো ওমেন্সদের কথা যখন হচ্ছে তখন আমরা আজকে রক্সেন পেরেজ আর ইও স্কাইয়ের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম। ম্যাচটা ঠিকঠাক ছিল, কিন্তু ম্যাচের ফিনিশ কিছুটা এইভাবে হয় যখন দুজন রোল আপ খেলতে থাকে, একবার এ কে রোল আপ করে একবার ও কে রোল আপ করে, কিন্তু এই রোল আপ খেলতে খেলতে রক্সেন পেরেজকেই আর কি আমাদের ইও স্কাই রোল আপ করে হারিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই যে ম্যাচটা যখন শেষ হয়ে যায় তখন দুজন দুজনকে রেসপেক্ট করে, মানে ইয়োস্কাই তো মন দিয়ে রেসপেক্ট করেছিল, কিন্তু রক্সেন পেরেসের পুরোটাই ছিল নাটক, কারণ যখন রক্সেন পেরেস রিং থেকে বেরিয়ে যায় আর ইয়োস্কাই আমাদের ভোলা ভালা সাদা মনের মানুষ, সে যখন আর কি সেলিব্রেট করতে থাকে তখন পেছন থেকে জিউলিয়া এসে অ্যাটাক করে দেয় আমাদের ইয়োস্কাইকে। তো ইয়োস্কাইকে অ্যাটাক করে দেওয়ার পর আবার রক্সেন পেরেস রিংয়ে আসে, তারপর দুজন মিলে অ্যাটাক করতে থাকে। আমি ভাবি হয়তো রিয়া রিপ্লি এরপর বেরিয়ে আসবে, কিন্তু কোনো কারণে আজকে রিয়া রিপ্লি রতে উপস্থিত ছিল না, তো রিয়া রিপ্লি আজকে বেরিয়ে আসে না, আর ইয়োস্কাই আজকে ভালো মতো মার খায় দুজনের কাছে। কিন্তু নেক্সট উইকের জন্য একটা ট্যাগ টিম ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছে, যেখানে একদিকে থাকবে ইয়োস্কাই আর রিয়া রিপ্লি, আর একদিকে থাকবে জিউলিয়া আর রক্সেন পেরেজ। তো দেখা যাক এই ফিউডটা কোন দিকে লিড করে আর প্রথম চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি কে পায়। রিয়া রিপ্লিরও চোখ চ্যাম্পিয়নশিপের দিকে আছে, রক্সেন পেরেজেরও চোখ চ্যাম্পিয়নশিপের দিকে আছে, আর জিউলিয়ার চোখ এখন এই মুহূর্তে কোন দিকে আছে সেটা দেখে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি গোল তো চ্যাম্পিয়নশিপই হবে তারও। তো এরপর আমরা দেখতে পাই আমাদের রুসেভ পুর্তিয়া, রুসেভ মাচকাকে। তো রুসেভের তো রয় রিটার্ন হয়ে গেছে, আজকে রুসেভের রিটার্নের পর ফার্স্ট অফিসিয়াল ম্যাচ ছিল এগেনস্ট ওটিস। আর ওটিস আর রুসেভ দুজনেরই যা বডি, দুজনের মধ্যে আমরা একটা টক্করের ম্যাচ দেখতে পাই, কিন্তু টক্করের ম্যাচ দেখেও কোনো লাভ হয় না, কারণ যখন আমরা দেখতে পাই রুসেভ একটা তাকে লাথি মারে তো তখন আমাদের ওটিস পড়ে যায়, আর তারপর তার যে অ্যাকুলেট সেটা লাগিয়ে দেয় ওটিসের উপর, আর ওটিসকে ট্যাপ আউট করতে হয়। তো অনেকক্ষণ ধরে ওটিসকে ট্যাপ আউট করাচ্ছিল আমাদের রুসেভ, তো আমাদের আকিরা তোজাওয়া রেগে যায়। তো আকিরা তোজাওয়া এসে আর কি নিজের জামা ঠামা ছিঁড়ে একাকার করে দেয় যে দেখ আমার বডি দেখ, আর রুসেভের সামনে আকিরা তোজাওয়াকে পুরো ঝাঁটার কাঠিই লাগছিল। কিন্তু যাই হোক না কেন, আকিরা তোজাওয়ার এত সাহস দেখানোর পরেও তাতে কোনো লাভ হয় না, কারণ প্রথমে তো রুসেভ বেরিয়ে যায় পাত্তা না দিয়ে, কিন্তু তারপর এসে আকিরা তোজাওয়াকে ওটিসের গায়ে ফেলে দিয়ে রুসেভ নিজেকে প্রমাণ করে দেয় যে রুসেভ কী জিনিস। আর লাস্টে আমরা দেখতে পাই কোনোভাবে অ্যাডাম পিয়ার্স রুসেভকে আর কি সেখান থেকে বলে যে ভাই এখন বেরিয়ে যা, পরে দেখা যাবে যে তোর সাথে আর কী কী করা যেতে পারে। তো এখন আপাতত মনে হচ্ছে নেক্সট উইক হয়তো আকিরা তোজাওয়ার সাথে রুসেভের কোনো একটা ম্যাচ হতে পারে, যেটা একটা দারুণ ম্যাচ হবে বাই দ্য ওয়ে। আকিরা তোজাওয়া আরেকদিকে রুসেভ, মানে অ্যাকুলেট দিলে আকিরা তোজাওয়া মানে বেঁচে থাকবে, তো এটাই একটা দেখার বিষয়। কিন্তু যাই হোক, যখন অ্যাডাম পিয়ার্স রিংয়ে উপস্থিত ছিল তখন অ্যাডাম পিয়ার্স এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায়, আর আমাদের প্যাট ম্যাকাফিকে আর গন্থারকে ডেকে নেয় রিংয়ে যে ভাই আগের সপ্তাহে যা যা হয়েছে সেগুলোকে আর রিপিট করিস না, তোরা দুজনের মধ্যে কথা বলে নে, কারণ এমনি ব্যাকলেসে তোরা দুজন দুজনকে মারধর করতে চলেছিস ব্যাকলেসে আর কি। তো আজকে কোনো মারধর করিস না, আজকে মুখে যা বলার বলে না, কারণ এরপর তোদের মুখে আর কথা বলার কোনো সুযোগই থাকবে না। তো আমাদের প্যাট ম্যাকাফি সবার প্রথমে কথা বলে আর বলে যে মাইকেল কোল একটা গোট, মাইকেল কোল কীভাবে ইন্ডাস্ট্রিকে সার্ভ করেছে, কিন্তু যখন আর কি গান্থার মাইকেল কোলের উপর অ্যাটাক করেছিল তখন প্যাট ম্যাকাফি সেটা সহ্য করতে পারেনি, আর এইসব গান্থারেরই দোষ, কারণ গান্থার নিজের দোষে স্যামিজেনকেও রাসেলমিনিয়ায় হারাতে পারেনি, আর জিও উসোকেও রাসেলমিনিয়ায় হারাতে পারেনি, কিন্তু এইসবের ফার্স্ট্রেশন গান্থার শুধু মাইকেল কোলের উপর তোলার চেষ্টা করছিল, কিন্তু সেটা প্যাট ম্যাকাফি করতে দেবে না, কারণ প্যাট ম্যাকাফি এটা বুঝে গেছে যে গান্থার খুবই সফট হয়ে গেছে, আর এই যে ভার্সনটা গান্থারের এটা সত্যি খুব সফট, আর এই ভার্সনটাকে প্যাট ম্যাকাফি হারাতে চলেছে অ্যাট ব্যাকল্যাশ। কিন্তু গান্থারও বলে যে ঠিক আছে, আমার বেশি কিছু করার দরকারও নেই, কারণ আর মাত্র কয়েকদিন বাকি, তারপর আমি তোকে ব্যাকল্যাশে দেখেই নেব। আর গান্থার তার সাথে আরেকটা কথাও বলে প্যাট ম্যাকাফিকে যে তুই কখনো এটা ভাবিস না যে আমি তোকে হালকাভাবে নিচ্ছি, কারণ আমার সমস্ত ফোকাস তোর দিকেই আছে, আর ব্যাকল্যাশে তোর সাথে যেটা হতে চলেছে সেটা তুই কল্পনাও করতে পারছিস না। এই বলে গান্থার সেখান থেকে বেরিয়ে যায়, আর প্যাট ম্যাকাফিকে একটা ভালো মতো চ্যালেঞ্জ দিয়ে দেয় ব্যাকল্যাশের জন্য। তো ব্যাকল্যাশে দেখে মনে হচ্ছে প্যাট ম্যাকাফির অবস্থা সত্যি খারাপ হতে চলেছে। তো যাই হোক, এই সব মানে এত কিছুর পর ফাইনালি আসে আমাদের মেন ইভেন্ট, যেই মেন ইভেন্টে ম্যাচ ছিল সেথ রলিন্স ভার্সেস জে উসোর মধ্যে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর অনেক দিন পর রয়ের এপিসোডে কোনো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড হচ্ছিল। তো এই ম্যাচে আমরা দেখতে পাই যে ম্যাচটা তো অসাধারণ ছিল, আর জেউসোকে সবাই যে একটা বলে যে জেউসো নাকি ভালো রেসলার না, জেউসোর কাছে কিছু লিমিটেড মুভ আছে, সেই সব লোকজনকে তো আজকে জেউসো পুরো চুপ করিয়ে দিয়েছে, কারণ জেউসো আজকে প্রমাণ করে দিয়েছে রেসলিংয়ের দিক থেকে জেউসো কম যায় না। কারণ আজকে সত্যি একটা অসাধারণ ম্যাচ দিয়েছে সেথ রলিন্সের এগেনস্টে জেউসো, যেখানে কী ছিল না, সুপার কিক ছিল, মোমেন্ট ছিল, স্প্ল্যাশ ছিল, স্পিয়ার ছিল, স্পিয়ারকে কনভার্ট করে আমরা দেখতে পাই যে আজকে সেথ রলিন্স আবার একটা পেডিগ্রি লাগিয়ে দিয়েছিল জেউসোকে। ক্লোজ পিনফল ছিল, কারণ অনেক জায়গায় মনে হয়েছিল যে এই হয়তো জেউসো জিতে যাবে, কিন্তু জেউসো
জিততে পারে না, কারণ সেথ রলিন্স কিক আউট করে। সেমভাবে কখনো মনে হয় যে সেথ রলিন্স জিতে যাবে, কিন্তু জে উসো কিক আউট করে। আর লাস্টে আমরা একটা সময় দেখতে পাই জে উসো সবার প্রথমে সেথ রলিন্সকে একটা সুপার কিক মারে, তারপর একটা ওইখান থেকে স্পিয়ার মারে, তারপর একটা স্প্ল্যাশ মারে, আর তারপর দেখে মনে হয় যে এবার তো সেথ রলিন্স গেছেই, কিন্তু না, সেথ রলিন্স সেখান থেকেও কিক আউট করে। আর তারপর যেমন আমাদের অনুমান ছিল যে এই ম্যাচে ব্রন ব্রেকার তো একটু ইন্টারফেয়ার করার চেষ্টা করবেই, তো ব্রন ব্রেকার সেটাও করেছিল, কিন্তু সেখানেও জে উসোকে সে থামাতে পারেনি। তো আমরা দেখতে পাই ব্রন ব্রেকারের ইকুয়েশনকে আর কি ইকুয়াল করতে সেখানে স্যামি জেনও চলে আসে পেটে টেপ পড়ে। তো স্যামি জেন প্রথম দিকে ব্রন ব্রেকারের উপর অ্যাটাক তো করে, কিন্তু তারপর যখন সে জে উসোকে সাপোর্ট করার জন্য রিংয়ের কর্নারে আর কি একটু লাফাচ্ছিল রিং সাইডে, তো আমরা দেখতে পাই সেখানে পরে আমাদের ব্রন ব্রেকারের একটা ম্যাসিভ স্পিয়ার, আর স্যামি জেনের খেলা সেখানেই শেষ হয়ে যায়। তো তারপর আমাদের পল হেমান বাঁচাকোচা কাজ করে দেয়, কারণ পল হেমান তারপর ডিস্ট্র্যাক্ট করে রেফারিকে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জে উসো যখন বাইরে স্যামি জেনকে চেক করতে যায়, তখন ব্রন ব্রেকার জে উসোকেও একটা স্পিয়ার মেরে দেয়। আর এরপর দেখে মনে হচ্ছিল এরপর হয়তো জে উসো জিতেই যাবে, কারণ তারপর যখন জে উসো রিংয়ে যায় তখন আমরা দেখতে পাই সেথ রলিন্স জে উসোকে একটা স্টম্পও মেরে দেয়। তার আগেও একটা স্টম্প মেরেছিল, কিন্তু সেখানে জে উসো কিক আউট করেছিল। কিন্তু এরপর যখন স্টম্প মারে তখন দেখে মনে হয় এবার তো খেলা শেষ হয়ে গেছে, এবার শুধু 1, 2, 3 আর সেথ রলিন্স জিতে যাবে, কিন্তু না, সেই সময় চলে আসে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক উইথ এ চিয়ার। তো সবার প্রথমে সে ব্রন ব্রেকারের উপর অ্যাটাক করে, তারপর রিংয়ে গিয়ে সেথ রলিন্সের উপর অ্যাটাক করে, আর ডিসকোয়ালিফিকেশনে ম্যাচটা শেষ হয়ে যায়। ম্যাচের কোনো ক্লিন রেজাল্ট বেরায় না, কিন্তু ম্যাচের ক্লিন রেজাল্ট না বেরালেও আজকে মানে সিএম পাঙ্ক কাউকে ছেড়ে দেয়নি। সিএম পাঙ্ক তারপর সেথ রলিন্সের উপরে চিয়ার দিয়ে অ্যাটাক করে, আর বদলা নেয় যে এত কিছু মানে সিএম পাঙ্ক হেরে গেছে শুধুমাত্র সেথ রলিন্সের জন্য, তো সেই বদলাটা আজকে সিএম পাঙ্ক নিয়েছে। তারপর ব্রন ব্রেকারকেও চিয়ার দিয়ে অ্যাটাক করেছে, আর লাস্টে আমরা দেখতে পাই ব্রন ব্রেকারকে নিয়ে সেথ রলিন্স সেখান থেকে আর কি কেটে পড়ে। তো এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়ে যায়, যেখানে স্যামি জেন, সিএম পাঙ্ক আর জে উসো আর কি স্ট্যান্ড অল করে লাস্টে। কিন্তু রয়ের এপিসোড শেষ হয়ে যাওয়ার পরও কিছুটা অ্যাকশন ছিল, কারণ তারপর যখন জে উসোকে অডিয়েন্সের সাথে সেলিব্রেট করছিল তখন অডিয়েন্সের মধ্যে থেকে লোগান পল জে উসোকে একটা 1 লাকি পাঞ্চ মেরে চলে যায়। তো লোগান পলও এখন মানে তার দৃষ্টি একদম জে উসোর উপরই পাকা করে রেখেছে যে নেক্সট চ্যাম্পিয়নশিপের জন্য লোগান পলই আসছে। এবার দেখা যাক ব্যাকল্যাশে লোগান পল ভার্সেস জে উসোর ম্যাচ হয় কিনা, কারণ ব্যাকল্যাশ এই রবিবারই হবে, তো আর কবে বা এই ম্যাচটা অ্যানাউন্স হবে তাও জানি না। মেবি নেক্সট স্ম্যাকডাউনের এপিসোডে এই ম্যাচটা অ্যানাউন্স হতে পারে, বা ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচটাকে অ্যানাউন্স করতে পারে। কিন্তু যাই হোক না কেন, এই ছিল আজকে রয়ের এপিসোড, যেটা আমি বলবো এটা ভালো এপিসোড ছিল, বিশেষ করে মেন ইভেন্ট তো অসাধারণ ছিল। তো দেখার মতো এপিসোড ছিল রয়ের। আর কিছু ম্যাচকে ফিউচারের জন্য মানে নেক্সট উইকের রয়ের জন্য টিজ করা হয়েছে, যেমন আমরা এজে স্টাইলস ভার্সেস ফিন ব্যালেরের ম্যাচ দেখতে চলেছি। কারণ এজে স্টাইলস আজকে জাজমেন্টের লকার রুমে ঢুকে আমাদের মানে ডমিনিককে বলছিল যে সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আসবে, পেনটা বা ডমিনিক যে জিতুক না কেন তারপর। তো তখন আমাদের ডমিনিক বলছিল যে ফিন ব্যালেরেরও তো হিস্ট্রি আছে, তো ফিন ব্যালের দেখে নিক ওকে। তো ফিন ব্যালের বলছে আমি কি তোর ময়লা পরিষ্কার করতে এখানে আছি? তো তারপর ফিন ব্যালের বলেছে না না ঠিক আছে আমি দেখে নেবো। এইভাবে আর কি নেক্সট উইকের জন্য একটা ম্যাচ অ্যানাউন্স হয়ে গেছে। তো নেক্সট উইকেও রয়ে ভালো মজা আসতে চলেছে। আর এরপর এই স্টোরিটা কীভাবে এগায়, আমাদের সিএম পাঙ্ক, সেথ রলিন্স, স্যামি জেন এদের সাথে কী হয়, জে উসো, লোগান পল, এগুলোও দেখা ইন্টারেস্টিং হবে। আর ব্যাকল্যাশও প্রায় এসেই গেছে, তো সেটার জন্য এক্সাইটেড হয়ে যাবে এবার। কিন্তু আপাতত আজকের ভিডিওটাই অবধি থাকো। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।